স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 11 দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন, নির্বাচনে লড়বে এককভাবে, 268 আসনে প্রার্থী ঘোষণা। ঢাকার উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 6 জন, শোকের সাগরে 2টি পরিবার। এবারে বিস্তারিত। অবশেষে ভাঙল 11 দলীয় জোট। জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে সংবাদ সম্মেলন করে আসন্ন সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে দলটি। জোটে না গিয়ে এককভাবে 268 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। 300 আসনের মধ্যে বাকি 32টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন ছাড়া বাকি 10 দলের আসন ভাগাভাগি করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিকরা। আমরা নীতি আদর্শের রাজনীতি করি, আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি জানান, সকাল 9টায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির। খুনিদের জায়গা জেলখানায় সমঝোতার কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এছাড়া গণভোটে মানুষ হাঁ ভোট দিয়ে স্বৈরাচারকে রেড কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? কোনো ধরনের ওদের অনুতপ্তের কোনো লক্ষণ আমরা দেখি নাই। তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? হ্যাঁ, খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা তো জেলখানায়। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ অন্তত 6 জন নিহত হয়েছেন। তারা আলাদা 2টি পরিবারের সদস্য। আগুনের ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। একই ফ্রেমে এই পরিবারটিকে আর কখনোই একসঙ্গে দেখা যাবে না। সন্তানের নেওয়া হবে না মা বাবার আদর, পিতামাতাও খুঁজে ফিরবে না আদরের ছেলেকে। সবাই এখন সবকিছুর ঊর্ধ্বে। রাজধানীর উত্তরার আগুন কেড়ে নিয়েছে কাজী ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের শিশু সন্তান কাজী ফায়াজ রিশানের প্রাণ। তাদের কেউই দগ্ধ হননি, ধোঁয়া কেড়ে নিয়েছে প্রাণ। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন এই দম্পতির বড় ছেলে। বৃহস্পতিবার নানা বাড়িতে থেকে যায় সে। আমরা দেখলাম যে ওনাদের কোনো বার্ন হয় নাই, দুয়ায় মারা গেছে মূলত আর কি। ফুল ফ্যামিলি তিনজনই মারা গেছে। ওনাদের আবার আরেকটা বড় ছেলে ছিল, ও আবার ওর মার বাসায় ছিল পাশের ইয়াতে। তো ও হচ্ছে আল্লাহর রহমত যে বেঁচে গিয়েছে। যতটুকু দেখলাম 5-6 জনের মতো মনে হয়, পরে আমরা শুনতে পারছি যে মারা গেছে। আর ওই সময় প্রায় 14-15 জনের মতো বের করে নিয়ে গেছিল যারা দগ্ধ হয়েছে। ঘুমিয়েছিলাম, আওয়াজে আমি ঘুম থেকে উঠে আমার
উপস্থিত বুথে যা চেঞ্জ ছিল ওই অনুযায়ী কাজ করছি, বাকিটা আল্লাহ আমাদেরকে রহমত করছে, আমরা বের হয়ে আসছি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী উত্তরার 11 নম্বর সেক্টরের এই আবাসিক ভবনে সকাল 7:50 আগুন লাগে। যে আগুন কেড়ে নিয়েছে আরও একটি পরিবারের 3 জনকে। তারা হলেন হারিস উদ্দিন, তার ছেলে রাহাব এবং হারিসের ভাতিজি রোদেল আক্তার। আমাকে ডাক দিছে, আমি রুমে গেছি দৌড়ে আমার পোলার করতে, আর ধোঁয়া আসতেছিল, অনেক ধোঁয়া আসতেছিল। পরে আমরা বারান্দায় চলে গেছি 3 জন, সিঁড়ি দিয়ে উপরে ছাদে যাইতে লইছে। আমাদের তো 6 তলা, ছাদে যাইতে লইছে আর ধোঁয়া ওদের অ্যাটাক করছে। তখন ধোঁয়ার জন্য যখন উপরে মনে হয় কিছু দেখা যাচ্ছে না, তখন ওরা রুমে গেছে। 3 জনই ওই রুমে পড়ে রয়েছে, আর 3 জনই ডেড হয়ে গেছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি পানি দেওয়ার জন্য, কিন্তু আমাদের পানিতে তো আর আগুন নিভানোর মতো সক্ষমতা ছিল না, কিন্তু ফায়ার সার্ভিস অনেক আর্লি আসছে। ফায়ার সার্ভিস সকাল 10টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই সব শেষ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার ছুটির দিনে ভিড় কিছুটা বেশি। বরাবরের মতো ক্রোকারিজ সামগ্রী, পোশাক ও গৃহসজ্জার জিনিসের প্রতি বেশি আগ্রহ দেখা গেছে। শুক্রবার সকাল থেকে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। সবাই ব্যস্ত পছন্দের জিনিস খুঁজতে। খেলনা কিনতে আসছি, অনেকগুলো খেলনা কিনেছি, ট্রাক, পিস্তল, হুন্ডার। প্রত্যেক বছর যেরকম ক্রাউডই থাকে, এবছর তেমন কোনো ক্রাউডই নেই। আমার ফ্রেন্ডদের নিয়ে আসা হয়েছে, এবার মোটামুটি ভালোই লাগছে। গৃহস্থলের কাজে দৈনন্দিন প্রয়োজন পড়ে এমন সব পণ্যের দিকে নজর বেশি ক্রেতার। এর মধ্যে ইলেকট্রিক চুলা বা রান্নার পণ্য বেশি খুঁজছেন তারা। আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না, আর রান্নাবান্না খুবই অসুবিধা হচ্ছে। সকালবেলা উঠে অফিসে যেতেও অনেক অসুবিধা হয়, খাওয়া দাওয়া বন্ধ, অনেকটা ওরকম অবস্থা। তো এখন বাধ্য হয়ে এটা কিনতে হচ্ছে আর কি। বিদ্যুৎ বিলটা বাড়বে, হ্যাঁ বিদ্যুৎ বিলটা আমি মাথায় রাখছি যে কিছুটা বিদ্যুৎ বিল আমার এখানে বাড়বে, কিন্তু টেম্পোরারি আর কি অল্টারনেট একটা সলিউশনের জন্য আর কি এটা চিন্তা করতেছি। বিদেশি স্টলগুলোর মধ্যে কাশ্মীরি শাল, পোশাক, তার্কিশ কার্পেট, পাকিস্তানি 3 পিস ও থাইল্যান্ডের বিভিন্ন পণ্য খুঁজছেন ক্রেতারা। ছাড় দিচ্ছি মোটামুটি, এখন আপনার সলে ছাড় দিচ্ছি আর কি। প্রথমে 1500 করে বেচতাম, তারপরে 1200, এখন 1000 টাকা আস্তে আস্তে সেল করে দিচ্ছি আর কি। এগুলো তো আর বাসায় নিয়ে যাবো না, সেল করতে হবে, রেন্ট দিতে হবে মাসে। আসবাবপত্রেও আগ্রহ দেখা গেছে অনেকের। নতুন ডিজাইনের আসবাবপত্র নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা থেকে ফার্নিচার আমরা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, যে এখানে কম্পেয়ার করা যাচ্ছে, অনেকগুলো শোরুম পাশাপাশি থাকে, আর মেলাতে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। ফার্নিচার এমন একটা জিনিস যেটা কারো নিড না হলে ঠিক কিনতে চায় না বা আসে না, তো ওই আগ্রহ থেকে কাস্টমার অনেক আসে। কিন্তু এবারের মেলাতে যেটা হয়েছে, কাস্টমার ভিজিটর অনেক বেশি, কিন্তু ক্রেতা, যে প্রকৃত ক্রেতা বা বায়ার বলতে পারি, এগুলো কম আর কি। বর্ণিল আলোয় ঘর সাজাতে ঝাড়বাতির প্রতিও আকৃষ্ট হতে দেখা গেছে ক্রেতাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদ সদস্য হতে অনেকেরই আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তা পূরণ হয় কতজনের? আবার একজন সংসদ সদস্যের দায়িত্ব বা কর্তব্যই কতটুকু? এর সবকিছুর উত্তর দিতে পঞ্চগড়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য নির্ভর সংসদীয় অনুশীলনমূলক প্ল্যাটফর্ম ইউথ পার্লামেন্ট পঞ্চগড় 1। 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে তরুণরা নীতি নির্ধারণ, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা, প্রস্তাব ও বিল উত্থাপনের মতো কার্যক্রমে অংশ নেন। উন্নয়নে অংশী হওয়ার লক্ষ্যে তারুণ্য নির্ভর সংসদীয় অনুশীলনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একত্রিত এক ঝাঁক তরুণ। এই ছায়া সংসদে তারা তুলে ধরেন নিজ নিজ এলাকার সমস্যার কথা। পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়। জাতীয় সংসদের আদলে এই ছায়া সংসদটি অনুষ্ঠিত হচ্ছে। জেলার তেঁতুলিয়া, অটোয়ারি ও সদর উপজেলার 250 তরুণ তরুণী এই বিতর্কে অংশ নিয়ে তাদের সংসদীয় এলাকার দাবি ও করণীয় উত্থাপন করেন। স্পিকার আশরাফুল ইসলাম রনির সঞ্চালনায় পার্লামেন্টে জেলার একাধিক প্রস্তাব গৃহীত হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমার এলাকায় নদী ভাঙ্গন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। মাননীয় স্পিকার, পঞ্চগড় জেলার সব থেকে বড় এবং প্রধান সমস্যা হলো চিকিৎসা সেবার নিম্নমান। হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, আধুনিক যন্ত্রপাতির চরম সংকট। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা এমন প্ল্যাটফর্মে তাদের প্রস্তাব ও করণীয় উপস্থাপন করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ড এলাকার
এবং প্রত্যন্ত এলাকার আমাদের সমস্যাগুলো আমরা সংসদে পেশ করতে পারছি এবং পরবর্তীতে আমাদের যে সংসদ সদস্য হবেন তার কাছে আমাদের এই সমস্যাগুলো যাবে। প্রতীকী এ সংসদের শুরুতে 3 জন নেতার শোক প্রস্তাবের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু করেন স্পিকার। সেই সঙ্গে ছিলেন একজন নারী ডেপুটি স্পিকার। শোক প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করছি যে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই শহীদে যারা আসলে শহীদ হয়েছেন তাদের বিদায়ী আত্মার প্রতি, শহীদ ওসমান হাদির প্রতি এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আয়োজকরা জানান এখানে পঞ্চগড়ের একেবারে প্রান্তিক পর্যায় থেকে তরুণরা তাদের সংসদীয় আসনের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেছেন। অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করেন। এটা 216টা ওয়ার্ড থেকে নিয়ে ইউনিয়ন 23টা ইউনিয়ন থেকে নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে তরুণদের জন্য। তরুণরা যারা ভবিষ্যতে যেন সুন্দর মানসিকতা, সৃজনশীল মানসিকতা তৈরি করতে পারে সেই উদ্যোগে এই প্রোগ্রামটা, এবং তারা যেন সেই ওয়ার্ড লেভেল থেকে যেন নেতৃত্ব তৈরি হয়। তরুণদেরকে এই নেতৃত্বর যে চর্চা, নেতৃত্ব গুণাবলী, যুক্তি, এগুলোতে এঙ্গেজ করা, এবং আমরা শুরুর আয়োজনটিতে আমরা বেশ সাড়া পেয়েছি। শনিবার শেষ হবে এই ছায়া সংসদের কার্যক্রম। আয়োজনের সহযোগিতায় রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, ক্রিয়েটিভ অলিম্পিয়াড ও পঞ্চগড় পাইওনিয়ার। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের 6টি দেশের সেনারা। একটি যৌথ মহড়ায় অংশ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছায় তারা। এর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনা রয়েছেন। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে ডেনমার্ক ও তার মিত্ররা এ পদক্ষেপ নিয়েছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা অঞ্চলটি ইস্যুতে আলোচনা করেন, তবে বৈঠকে সমস্যার সমাধানে কোনো অগ্রগতি হয়নি। ক্ষমতায় বসার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড দ্বীপ কিনে ফেলা বা দখলের ইচ্ছা প্রকাশ করে আসছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বারবার বলে আসছে দ্বীপটি বিক্রির জন্য নয়। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 11 দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন, নির্বাচনে লড়বে এককভাবে, 268 আসনে প্রার্থী ঘোষণা। ঢাকার উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 6 জন, শোকের সাগরে 2টি পরিবার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।